কোটা সংস্কারের বিষয়ে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাদেশ যা দিয়েছে, মানে স্ট্যাটাস কো, যার পরিপ্রেক্ষিতে 2018 সালে জারি করা সরকারের পরিপত্র অনুযায়ী সরকারি নিয়োগে এই মুহূর্তে কোনো প্রকার কোটা সংরক্ষিত নেই এবং আপিল বিভাগ চূড়ান্ত শুনানির সাপেক্ষে চূড়ান্ত নিষ্পত্তি। আন্দোলনকারীরা পুনরায় তথাকথিত বাংলা ব্লকে নামে কর্মসূচি দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে কোনো কোনো রাজনৈতিক তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কোমলমতি ছাত্রছাত্রীদের প্ররোচনা দিচ্ছে। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এটাকে পলিটিসাইজ করা বা রাজনীতি কি করা, এটা তারাই শুরু করেছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে এবং এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আমাদের অবাক লাগে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোটার কোনো দরকার, এবং এ থেকেই বোঝা যায় মির্জা ফখরুল এবং তার দল বিএনপি এদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো প্রকার সম্মান বোধ নেই, মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী, এটা এখন আর মনে করা কোনো কারণ নেই। মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করা তার মানে তারা এতদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল, তার প্রমাণ তারা নতুন করে দিল। আমাদের সকলের মনে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট পবিত্র সংবিধানের অভিভাবক। এই পবিত্র সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। দেশের সর্বোচ্চ আদালত যখন সরকার পক্ষ, আন্দোলনকারী প্রতিনিধি, মূল মামলা দায়েরকারী পক্ষ সহ সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে, ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের
চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। এছাড়াও ইতোমধ্যেই গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের অনেকে অদ্যুত্বপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোনো কোনো অশুভ মহল ছাত্রছাত্রীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা পায়তারা চালাচ্ছে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র বা দেশের জনগণের জন্য কল্যাণকর নয়। আমাদের সবাইকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বল প্রয়োগের রাজনীতি বন্ধ করতে হবে। জনদুর্ভোগ সৃষ্টির রাজনীতি পরিহার করতে হবে। আমাদের পবিত্র সংবিধানের 29 অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অংশ যাতে অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে, সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে। পৃথিবীর সকল উন্নত অনুন্নত দেশে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। দেশের অগ্রগতি উন্নয়নে রাষ্ট্রের সকল জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোটা ব্যবস্থা বাতিল করার পরে সরকারি নিয়োগ পরীক্ষা আবেদনও সফলতার হারে পিছিয়ে পড়েছেন দেশের নারী সমাজ। গত 5টি বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল পর্যালোচনা করলে দেখা যায় কোটাযুক্ত বিসিএস এর তুলনায় কোটামুক্ত বিসিএস এ নারীরা পিছিয়ে 3.43% নেমে এসেছে। এমনকি একটি বিসিএস এ কোটা না থাকায় পুলিশের ক্যাডারে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র 2 জন নারী। কোটামুক্ত একটি বিসিএস এ 24টি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি। 50 জেলা নারীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে। কোটা পদ্ধতি থাকা অবস্থায় শতকরা 26% উপরে নারী প্রার্থীরা চাকরি পেয়েছিল। কোটা তুলে দেওয়ার পর এ হার শতকরা 19% নেমে এসেছে। উল্লেখ্য মুক্তিযোদ্ধার কোটা নিয়োগ নিয়েও যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তা অবাস্তব এবং বিভ্রান্ত। পাবলিক সার্ভিস কমিশনের বিদ্যমান পদ্ধতিতে
মেধা নিয়োগ হওয়ার কথা 44%, কিন্তু বিভিন্ন কোটার উপযুক্ত প্রার্থী না থাকা 66.2% মেধাভিত্তিক নিয়োগ প্রদান করা হচ্ছে। বিভিন্ন কোটা যারা চাকরিতে নিয়োগ পেয়েছে তারাও পাবলিক সার্ভিস কমিশনের একই মানদণ্ড, অর্থাৎ একই প্রিলিমিনারি প্রশ্ন লিখিত পরীক্ষা দিয়ে সমান যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে। কোটা পদ্ধতি বাতিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীরা। পাবলিক সার্ভিস কমিশনের কোনো বিসিএস পরীক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রার্থীও নিয়োগ লাগবে সুযোগ পায়নি। তাই বৈচিত্র্যময় সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অর্জনে কোটার গুরুত্ব রয়েছে। রাষ্ট্র সর্বজনীন পবিত্র সংবিধানের আলোকেই পরিচালিত। রাষ্ট্রকে সকলে অধিকার সংরক্ষণ করতে হবে। কোটা মানে বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসনের জন্য কোটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে তারুণ্যের শক্তির উপর নির্ভর করে 2008 সালের নির্বাচনের পূর্বে দিন বদলের সনদ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা তারুণ্যের ধারক ও মাপক। এ তারুণ্য শুধু কারো ক্ষুদ্র স্বার্থে ব্যবহৃত না হয়ে দেশের সকল জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাজ করবে বলে আমরা আশা করি। আবার এই তারুণ্যকে অপব্যবহার করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকেও সকলের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী। শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভিষ্টে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম পুরোপুরি সমাপ্তি না হওয়া পর্যন্ত সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা তারুণ্যের শক্তি আবেগের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই শক্তি ও আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই
আইন অনুযায়ী ব্যবস্থা নিতে